কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। জেলের দল ছুটে চলছে যমুনা নদীতে। ঘোড়ার গাড়িতে করে বাড়ির পথে চরের বাসিন্দারা। মাথায় বোঝা নিয়ে কৃষক চলছে ঘাটের দিকে। চর জীবন, যেখানে প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে আছে দুঃখ আর সংগ্রামের গল্প। এখন ঘাস পাওয়া যায় না, না না একদম শুকায় হাড্ডি বের হয়ে গেছে। হাড্ডি বাড়া গেছে গো, তার মধ্যে যে কতদিন দুধ কেমন হয় চাচি? খিলালে দুধ পায় গো। এখন কি লিটার খানিক হয়? বাবারা কি খেলো তোমরা? এটা ধুলে দিয়ে খেলতেছ? বালুর মধ্যে গর্ত করতেছ? ওর মধ্যে কি আছে গর্তে? কিছুই নাই। বর্ষার ভরা নদী এখন শুকিয়ে কাঠ। বসতি থেকে ঘাটে আসতে অত্যন্ত কষ্ট করতে হয় চরের বাসিন্দাদের। শিশু থেকে বৃদ্ধ সকলকে এখন মরুসাদৃশ পথ পেরিয়ে আসতে হয় নৌকা ঘাটে। এক ঘাটে নেমে দুর্গম পথ পেরিয়ে আমরা এখন আরো এক ঘাটের সামনে। ইতিমধ্যে নৌকাও ঘাটে এসে পৌঁছেছে। ওপার থেকে যারা এপারের ঘাটে এসেছে তারা ইতিমধ্যে নৌকা থেকে নেমে গেছে। সবাই উঠছে নৌকায়। যাত্রীর পাশাপাশি মালামাল এমনকি মোটর সাইকেলও পরিবহন হয় এই ঘাটে। এ যেন কোনো মরুভূমি। আমার চারপাশে নেই কোনো বাড়িঘরের অস্তিত্ব। বালুময় পথ ধরে হেঁটে চলছি কল্যাণীর চরের পথে। এমন ওই দুর্গম এক চর যেখানে দু একটি মানুষের যাতায়াত ছাড়া নেই কোনো জনমানুষের অস্তিত্ব। এমনই এক দুর্গম চরে যাচ্ছি যেখানে মানুষের নেই ন্যূনতম কোনো নাগরিক সুবিধা। আজ আপনাদের দেখাবো সেই দুর্গম চরের মানুষের জীবনচিত্র। ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ। জাহাজ যেমন বন্দরগুলোতে মালামাল টানাটানি করে, ঠিক একই সাথে ঘোড়ার গাড়ি এই চরাঞ্চলের এদিক থেকে সেদিক পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়। আমরা কথা বলবো এক ভাইয়ের সাথে। ঘোড়ার গাড়ি কি তোমার? হ্যাঁ, তোমার বয়স কত ভাই? 12-13। 12-13 বছর। 12-13 বছরেই ধরেছে সংসারের হাল। চোরের এই মানুষেরা একটুখানি বয়স হওয়ার পরেই সংসারের কাজে লেগে পড়ে। ঠিক তেমনই এই ভাইটি ঘোড়ার গাড়ির চালক হয়েছে এবং সে রোজগার করছে তার পরিবারের জন্য। ভাইজান কোথায় যাবেন? বাজারের দিক। আচ্ছা, আপনারা কি এইভাবে ঘোড়ার গাড়ি দিয়েই মালামাল টানাটানি করেন? জি। ঘাট থেকে তো আপনাদের বসত বাড়ি বেশ অনেকটা দূরে। এই শীতকালে তো আসলে আরো কষ্ট বাড়ে। যখন বর্ষাকাল হয় তখন আপনারা চলাফেরাটা কিভাবে করেন? মনে করেন এই নৌকা বাড়ি যাওয়া পর্যন্ত আসা। নৌকা যায়? যায় না। আচ্ছা, আপনার এই বয়সে আপনাদের বাড়ি ঘরে পানি উঠছিল এরকম দেখছেন? ছিল দেখছেন। তখন আপনারা কোথায় যান? তখন ওই যে বাসা থেকে কত কত ভিড়া আছে, মাইসের উঁচা, হ্যাঁ। স্কুল ফিল্টার আছে, আপনার খানা আছে, যা আর সাই কিন্তু আছে। ওইখানে যান। ঘাট থেকে চর, আবার চর থেকে ঘাট, এভাবেই সকাল থেকে সন্ধ্যা ঘোড়ার গাড়িগুলো চলতে থাকে চরের অলিতে গলিতে। নদীর পানি কেমন ঠান্ডা এখন? অনেক ঠান্ডা না? তারপরেও গোসল করতে হবে। তুমি কি মাদ্রাসায় পড়ো? কোন ক্লাসে বাবা? ক্লাস 1। চোরের সংগ্রামী জীবন। একটু আগে যেটি বলছিলাম, তীব্র শীতে এই মানুষগুলোকে দমাতে পারেনি। দৈনন্দিন কাজকর্ম তারা ঠিকই করে যাচ্ছে এই ভয়ঙ্কর শীতের সাথে লড়াই করে। চোরের ছোট্ট এক বাচ্চা নদীতে যাচ্ছে গোসল করতে। আমরাও যাব নদীতে, দেখব এই ঠান্ডা পানিতে কিভাবে সে টিকে থাকে। যাও দেখি, ডুব দাও। গরম পানি নাকি? নদীর পানি কি গরম? ঠান্ডা। ঠান্ডা। বেশিক্ষণ গোসল করো না, ঠান্ডা লাগবে। চরের মেয়েরাও কিন্তু খুব পরিশ্রমী। নাতি নাতনিদের পাশে রেখে দুধ দোয়াচ্ছে সবুরা চাচি। কি সুন্দর জীবনধারা! শত কষ্টের পরেও এ জীবন সুন্দর। ঘাস নাই, কত গরু স্বাস্থ্য নেই। এখন ঘাস পাওয়া যায় না, না? না,
একদম শুকায় হাড্ডি বের হয়ে গেছে। হাড্ডি বাড়া গেছে গো তার মধ্যে যে কতদিন দুধ কেমন হয় চাচি? খিলালি দুধ আইব। এখন কি লিটার খানিক হয়? আজকে পানাইতেছি কেবল পানাই না যে ঘাস নাই দে বাছুরে খাই। বাছুরেই খায় না? প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কল্যাণীর চর। দুর্গম এক চর, যমুনা নদীর পাড়ে বসতি স্থাপন করেছে কিছু স্বপ্নবাজ মানুষ। আজ আমরা আপনাদের দেখাবো সেই মানুষদের জীবনচিত্র এবং এই দুর্গম চরাঞ্চলের প্রাকৃতিক রূপবৈচিত্র্য। নেই কোনো খেলনা, উপকরণ বালি। এই বালি ধরতে ধরতেই বড় হবে এই শিশুরা, এক সময় ধরবে জীবনের হাল। এটাই চোরের নিয়তি, এটাই বাস্তবতা। বাবারা, কি খেলো তোমরা? এটা ধুলে দিয়ে খেলতেছ? বালুর মধ্যে গর্ত করতেছ? ওর মধ্যে কি আছে গর্তে? কিছুই নাই। আচ্ছা, কার গর্ত সব থেকে বড় হয়েছে? এই যে ওর গর্ত মনে হয় বড় হয়েছে। তোমার নাম কি বাবা? বায়েজিদ। বায়েজিদের গর্ত সব থেকে বড় হয়েছে। ও অনেক বড় গর্ত। চরের বাচ্চারা, যাদের আসলে খেলাধুলার জন্য খুব দামি কোনো সামগ্রী লাগে না, দামি কোনো খেলনা লাগে না, ধুলো মাটির সাথে খেলতে খেলতেই বড় হয় এই বাচ্চাগুলো। আমরাও ছোটবেলায় এভাবে খেলতাম, ধুলোর মধ্যে গড়াগড়ি খেতাম। কিন্তু সেই সংস্কৃতি এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। তবে যমুনার দুর্গমে চরে এসে আমরা আবিষ্কার করলাম তেমনই এক জিনিস, যা আমাদেরকে এক মুহূর্তের জন্য নিয়ে গেল ছেলেবেলায়। আপনারাও যদি ছেলেবেলায় এভাবে খেলতেন ধুলো মাটির সাথে বা ধুলো মাটি নিয়ে, তাহলে আপনারাও কমেন্ট করে জানাতে পারেন। আমরাও একটু শুনলাম আপনার পুরনো সেই অতীতের গল্প। ভাইজান, কোথা থেকে নিয়ে আসলেন এটা? নকবঞ্জ। আচ্ছা, কতটুকু হাঁটলেন, কতটুকু সময় ধরে? এই যে 11টা থেকে হাঁটতে ধরছি দিনের 1টা পর্যন্ত। 11টা থেকে হাঁটতেছেন, এখন বাজে হচ্ছে 1টা। 2 ঘন্টা থেকে এই চরের মধ্যে হাঁটতেছেন। আপনারা কি ওইখানে মাছ ধরতে গেছিলেন? কেমন মাছ পাইলেন? মাছ ধরমু। ও, এখন যাইতেছেন মাছ ধরতে। আচ্ছা, কয়দিন থাকবেন এখানে? এই যে বেলা ডুবলে চলে যাবো। বেলা ডুবলে চলে যাবেন। আপনাদের দলে কয়জন আছেন? 5 জন। তাতে এখন যে নদীতে মাছ পান, এই মাছ দিয়ে কি পোষায়? পোষায় না। পোষায় না। না, এখন তো মাছ আসলে ওইভাবে পাওয়াই যায় না। পাওয়া যায় না। আমরা যতটুকু শুনলাম যে এখানে কারেন্ট দিয়েও মাছ মারে, হ্যাঁ, তো এটার কারণে কি মাছের আরো ইয়াটা কমে গেছে? কমে গেছে। আপনারা কি দিয়ে ধরেন? জাল দিয়ে? 150 টাকা ভাগ পাইছেন? মানে সারাদিন মাছ মেরে 150 টাকা ভাগ। এই যুগে 150 টাকাতে কি হয় আসলে? কেমনে চলে? কেমনে চলে? খরচা হয় না। আপনারা তো অনেক আগে থেকে এই পেশার সাথে আছেন। এই পেশায়। বহুদিন দিয়ে এলে বাপ এই দাদা পেশায় আমার। তার মানে পূর্বপুরুষ থেকে শুরু করে একই পেশা। যমুনার এমন এক দুর্গম চর, যেখানে এই ভাইয়েরা হাঁটছে প্রায় 2 ঘন্টা সময় ধরে এই বালুময় পথে। যাবে সামনের নদীর ঘাটে, ধরবে সারাদিন দেশীয় জাতের মাছ। আমরা ভাইদের মুখে যতটুকু শুনলাম, এক ভাই গতকাল পেয়েছিল ভাগে 150 টাকা। এই মন্দার যুগে 150 টাকায় আসলে কি হয়? তবুও পূর্বপুরুষের এই পেশা ধরে রেখেছে তারা বাপদাদার মতো করে। এই নদীতে অনৈতিকভাবে অনেকেই মাছ ধরে, যার কারণে মাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। আমরা ভাইদের মুখে শুনলাম এবং লোকমুখেও শুনেছি এখানে কারেন্টের ব্যবহার করে মাছ ধরছে, যেটি বাংলাদেশের আইনে একটি দণ্ডনীয় অপরাধ। আমরা চাইবো এই ধরনের অপরাধপ্রবণ মাছ শিকার বন্ধ হোক। দুলামাটি খেলতেছ? এটা কি শাক? হ্যাঁ আর এটা হইছে পোড়ামাটি। হ্যাঁ। আর এগুলা কি যে বোতলের মুখা দিয়ে কি বানাইছো? পাতিল? না ওগুলো পেলে। প্লেট ওগুলা? হ্যাঁ। আজকে কি রান্না করবা? হাঁস, মাছ, লাউ ভাজি, গোস্ত ভাজি, ডিম ভাজি। অনেক রান্না। পোলাও রান্না কইরো সাথে, কিন্তু আরো মজা হয়ে যাবে। আমাদের দাওয়াত দাও আজকে বাবা। দাওয়াত দিলা? আচ্ছা, আজকে তোমার বাড়িতে আমরা মেহমান। স্কুলে পড়ো তুমি বাবা? চর জীবন, যেখানে এখনো আদি বাংলার গ্রামীণ যে সংস্কৃতি,
সেটি দারুণভাবে ধারণ করে এই চরের মানুষেরা। বসতবাড়ি, পাশে খোলা আউরি ঘরে গবাদি পশু, একদম দেশীয় প্রজাতির গবাদি পশু পালন করে এই চরাঞ্চলের মানুষেরা। এপাশে সবুজ ফসলি মাঠ, আবাদ হয়েছে ভুট্টা, বাদাম সহ নানা ধরনের সবজি। তিলহারির কি সৌন্দর্য! প্লেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতিল সবই সে বানিয়ে নিয়েছে নিজের মতো করে। এখানে তারা যে পাতিলটা বানিয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন কৌটা দিয়ে, আর বিভিন্ন বোতলের সিপি দিয়ে বানিয়েছে প্লেট। এভাবেই রান্না হবে স্বপ্নের রান্না, কল্পনার রান্না। রান্নার আইটেমও কিন্তু একেবারে কম না। গহীন এক চরের বাড়ি, যমুনার দুর্গম দ্বীপ চরে বসতি গড়েছে এই মানুষগুলো। অনেকটাই জরাজীর্ণ অবস্থা। বাড়ির সামনে দেখতে পাচ্ছি একটি রান্নাঘর। রান্নাঘরের ভেতরে পরিপাটি হলেও বাইরের যে সোলার বেড়াটি সেটি আসলে অনেকটাই পুরাতন হয়ে ভাঙাচোরা অবস্থা। একদমই মাটির চুলার রান্না। মাটির একটি পাত্র, পানি রাখার জায়গা, খড়ি, আর এদিকে হচ্ছে চুলা। চরের মানুষের সহায় সম্বল বলতে এতটুকুই। খুবই সাদামাটা জীবন, যেখানে থাকার জন্য একটুখানি জায়গা, রান্নার একটু জায়গা, গোসলের একটু জায়গা। সেখানে খুব বেশি আসবাবপত্রের বালাই নেই। সাদামাটা জীবনে বড় কোনো জৌলস নেই। যমুনার এই দুর্গম চরগুলো থেকে ওপারের মূল ভূখণ্ডে যেতে হলে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এমনই জায়গা যেখানে আসলে খুব বড় স্বপ্ন দেখেও লাভ নেই। দুবেলা দুমুঠো খেয়ে যে মানুষগুলো জীবন ধারণ করতে পারছে তাদের কাছে এটাই অনেক। পাশে না গ্রাম বাংলা থেকে ঢেকির যে প্রচলন সেটি আসলে অনেক আগেই উঠে গেছে। যমুনার দুর্গম এই চরে এসে আমরা লক্ষ্য করলাম এখনও চালের গুঁড়া করা হচ্ছে ঢেকিতে পার দিয়ে। গ্রাম বাংলার শত বছরের এক ঐতিহ্য, যেটি দুর্গম এই চরগুলোর মানুষেরা এখনো লালন করছে দারুণভাবে। ভাইজান, মেহমান এসে পড়ছে নাকি? জাল ঠিক করতেছেন দুইজনে মিলে? এটা তো ফান্তি জাল না? এটা কি একদম ছোট মাছ ধরে নাকি? ছোট না? নদীতে মাছ কেমন এখন ভাইজান? বর্তমানে কারেন্ট শর্ট নেবে, নদীতে মাছ নেই। মানে কারেন্ট জালের ব্যবহারটা বেশি? কারেন্ট শর্ট। ও, কারেন্ট শর্ট করে মাছ মানে ধরে। কারেন্ট দেখে নিচে শর্ট দেওয়াই। হ্যাঁ, মানে ওইটা কি, মানে একদম তো পোনা মাছ সহ মরে যায়, যা আছে যা বাজে আর কি? সব আচ্ছা আচ্ছা। পোনা টোনা সব মারা। মাছ কি ধরেন? প্রতিদিনই ধরতে যান নাকি? যাই হয় না মাছ, নদীতে মাছ নাই, কি শর্ট দিয়ে সব মাইরা শেষ করছে। নদীতে মাছ পাওয়া যায় না এখন? তাহলে এখন তো নদী ছোট, এখনই যদি মাছ না পাওয়া যায়, ভরা বর্ষায় তো তখন আরো কঠিন মাছ ধরা, যখন পানিটা ভাসা হয়ে যাবে। মাছ মনে করেন যে যেভাবে মারতেছে আর 2 থেকে 3 বছর এর ভেতরে পানি থাকবে, কিন্তু নদীতে মাছ থাকবে। মাছ থাকবে না। ব্রহ্মপুত্র পাড়ের বসতি, এখানে অনেক মানুষই কৃষিকাজের পাশাপাশি মাছ ধরার সাথে জড়িত, যেহেতু নদী এলাকার মানুষ। কিন্তু আমরা যখনই যার সাথে কথা বলেছি, আমরা একটা জিনিস পেয়েছি যে এই নদীগুলোতে এখন আগের মতো মাছ নেই। অনৈতিকভাবে অনেকেই মাছ শিকার করে, যার ফলে নদী থেকে মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। নদী পাড়ের মানুষ অথচ মাছ দিয়ে ভাত খেতে পারে না। নদী পাড়ের মানুষের এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? চাচা, আমরা অনেক বাড়িতে যাই যে মাছ দিয়ে ভাত, মানে মাছ রান্না করছে কিন্তু কিনা মাছ, পুকুরের মাছ, অথচ চোরের বাড়ি। চোরের মানুষের তো সাধারণত নদীর মাছ খাওয়ার কথা। তাই তো, যারা মাছ এলাকার মানুষ ওরা মাছ খায়। ওরা মাছ মারি খাবে। আচ্ছা, আপনারা যখন ছোট ছিলেন, বয়স যখন কম ছিল, তখন এই নদীতে কেমন মাছ দেখছেন? মাছ তো বহুত আছিল, মানে খাওয়া দাওয়ার সাথে মনে করো জাল পাতাই হচ্ছে অনেক মাছ। আর এখন সে মাছ আছে। এখন মানাস নদী আছিল, মাছের বিখ্যাত আছিল, এখন আর মাছ নেই। এখন আর মাছ নেই। চোরের বসত বাড়ি, বাড়ির সামনেই বড়ইয়ের গাছ, বড় একটি বড়ই গাছ, পুরোটা বাড়ি জুড়ে দেখুন কত বড়ই ধরেছে। একদম সার বিষ কীটনাশকবিহীন এই ফলগুলো খেতেও কিন্তু বেশ মজা। চোরের নতুন একটি বাড়ি, এপাশে নতুন একটি ঘর নির্মিত হয়েছে, আর এই পাশে ছিল তাদের পুরনো যে ঘর,
বাড়ির সামনে একটি টিউবওয়েল, আর একদমই বাড়ির সম্মুখ ভাগে মাটির চুলা। এই ধরনের মাটির চুলাগুলো কিন্তু নির্মাণ হয় মাটি দিয়ে। আজ বাজারে বিভিন্ন ধরনের চুলা লক্ষ্য করি আমরা, সেগুলো কিন্তু বানানো হয় সিমেন্ট দ্বারা, কিন্তু চোরের এই বাড়ির চুলাগুলো একদমই মাটি দিয়ে নির্মিত। নদীর গভীরের যে কাদামাটি, সেই কাদামাটি দিয়ে নির্মাণ করেছে সুন্দর এক চুলা। চোরের এই গৃহিণীরা অত্যন্ত পটু এই চুলা তৈরিতে। চুলাটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুনিপুণ হাতে তৈরি হয়েছে এই চুলাটি। বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছ, তার মধ্যে কলার গাছ সব থেকে বেশি। আর সামনে যত দূর চোখ যায় ফসলি জমি, তার ওপারেই যমুনা নদী। যমুনা নদী থেকে উঠে আসা বাতাস আমাদের গায়ে লাগছে, এক শান্তির বাতাস। এক পাশে ফসলি জমি আর অন্য পাশে বসত বাড়ি। বসত বাড়িগুলো ছাড়িয়ে গ্রামীণ মেঠো পথ দিয়ে হেঁটে চলছি আরও একটি পাড়ার দিকে। অনেক বড় একটি চর, একটা মাত্র ভিডিওতেই পুরো চরটা দেখানো সম্ভব না। আমরা ভবিষ্যতে কোনো একটা সময় চেষ্টা করব চরের অন্য অন্য অংশগুলোতে যেতে, তখন আপনারা উপভোগ করবেন এই চরের বিশালতা। গ্রামীণ মেঠো পথ দিয়ে হেঁটে চলছি, একদমই পায়ে হাঁটা রাস্তা। যানবাহন বলতে ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল। চরে এই সময়টা ঘোড়ার গাড়ির পাশাপাশি মোটর সাইকেলের ব্যবহার বেড়েছে সমান তালে। এখন চরের মানুষেরা এদিক সেদিক যাতায়াত করতে ঘোড়ার গাড়ির পাশাপাশি ব্যবহার করে মোটর সাইকেল। তবে অধিকাংশ মানুষ এখনও পায়ে হেঁটে চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াত করে। চরের কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী। ধান, পাট, গম থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা, পাশাপাশি সরিষার আবাদ করে থাকে এই দুর্গম চরে। চরের এই মাঠে সরিষার আবাদ হয়েছে। সাধারণত চরের মাটিগুলো সরিষা চাষের জন্য খুব বেশি উপযুক্ত নয়। এর মধ্যেও যে মাটিগুলোতে সরিষা চাষ হয়, সেখানে কৃষকেরা আবাদ করেছে সরিষা। হলুদ ফুলে ভরে গেছে মাঠ, দেখতেও লাগছে বেশ ভালো। চরেও বেড়েছে কৃষি যন্ত্রপাতির ব্যবহার। আধুনিক প্রযুক্তির ব্যবহার হচ্ছে চরগুলোতে। দৌড়! ধুলোমাখা পথ, যে পথে হাঁটতে হলে অনেকটাই বেগ পোহাতে হয় ধুলোর সাথে। ধুলোমাখা পথে চরের শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই চলাফেরা করছে। উত্তরবঙ্গের এই হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে চরের মানুষেরা নেমে গেছে দৈনন্দিন কাজে। শীত তাদের থামাতে পারেনি, থামাতে পারবেও না, কারণ এই মানুষগুলো যে পরিশ্রমী, এই মানুষগুলোর যে পেটে ক্ষুধা। এই ক্ষুধা নিবারণ করার জন্য এই মানুষগুলো কখনোই শীতের সাথে হার মানেনি। 5,000 টাকা সব। 5,000 টাকা? আটির তো ভালো দাম। হ্যাঁ, এ চরে তো খুব বেশি ধান হয় না। এবার মাথায় নিয়ে যাবেন, একটা ঘোড়ার গাড়িতে নিতেন। ঘোড়ার গাড়ি নিচে তাই এই কত জুলুম। এটা জুলুম হয় ঘোড়ার গাড়ির। এটা ঠিক আছে। এমনই দুর্গম এক চর, যেখানে বিভিন্ন মালামাল বহন করতে হয় এভাবে মাথায় করে, অথবা এরকম ঘোড়ার গাড়ি তারা। কারণ এমনই এক চর যেখানে ঘাট থেকে বসতিতে মালামাল নেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। শীতের এই সময়টাতে চরের রাস্তাঘাট থাকে বালুময়। সেই বালুময় রাস্তা পেরিয়ে চরের মানুষেরা এভাবেই মালামাল বহন করে বসত বাড়িতে। ঘোড়ার গাড়ি, যেটি চরাঞ্চলের জাহাজ। ঘোড়ার গাড়ি আছে বলেই চরের মানুষের মালামাল পরিবহন থেকে শুরু করে নানা কাজে অনেক উপকার হয়। এই ঘোড়ার গাড়িগুলো এই ধুলোমাখা পথ দিয়ে যাবে চরের বসতিতে। এভাবেই সারাদিন ঘাট থেকে মালামাল নেওয়া আসা করে এই ঘোড়ার গাড়িগুলো। এই যে ঘোড়ার গাড়িটি, এটি প্রায় 600-র মতো আটি বহন করছে। আর যেটি দেখতে পাচ্ছি আমরা, যে এই দুর্গম পথে যেতে ঘোড়াটিরও অনেক কষ্ট হচ্ছে। ভাই, আটি তো 600-র মতো না? এই ট্রিপে ভাড়া কেমন তোমাদের? 500 টাকা, মানে মোটামুটি পার আটি 1 টাকার মতো আর কি, টাকার একটু কম। কত দূর রাস্তা যাবা? 2 কিলো রাস্তা যাওয়া। ঘোড়ারও তো কষ্ট হইতেছে এই আটি নিয়ে এর মধ্যে যাওয়া।
ঘোড়া কার তোমাদের মধ্যে? তোমার?